গোপাল সকাল সকাল উঠে গিন্নিকে না দেখতে পেয়ে বাড়ির বাইরে এসে উঠানে দেখেছি গিন্নি একটা চাল কুমড়োর গাছ লাগাচ্ছে। গিন্নিকে বলে, গিন্নি চলো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেতে দাও দেখিনি। গিন্নি তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, এই চাল কুমড়ো গাছটাকে আগে নিয়ে তারপর যাব। কুমড়ো গাছটা বড় হয়ে গেলে আমরা চাল কুমড়ো খাবো। গোপাল তখন বলে, ঠিকই বলেছ, কুমড়ো গাছটা বড় হলে চাল কুমড়ো হবে আর আমাকে তাহলে বাজার করতে হবে না। গিন্নি তখন বলে, দেখেছ তোমার আবার কেপটেমি শুরু হয়ে গেল তো। গোপাল তখন বলে, কেপটেমি কোথায়, চাল কুমড়ো গাছ বড় হলেই তো আমায় আর বাজার করতে হবে না। তারপর গিন্নি বলে, শোনো না, বলছি কি, তোমার খাওয়া হয়ে গেলে আমি একটু বাজারে গিয়ে ঘুরে আসবো। গোপাল তখন বলে, কেন, আমি তো এখনই সব সবজি বাজার করে নিয়ে এসে দিলাম। গোপালের গিন্নি তখন বলে, ওই যে পাশের বাড়ি ওই পুটির মাই বলেছিল যে একটা নতুন স্বর্ণকারক এসেছে, নতুন নতুন কত রকমের গয়না উনি রেখেছেন, একবার গিয়ে দেখে আসবো। গোপাল তখন বলে, হ্যাঁ যাও তুমি দেখে আসো, ঠিক আছে, কিন্তু আমি তোমায় গয়না বানানোর জন্য একটাও মোহর দেব না। গোপালের গিন্নি বলে, হ্যাঁ দেবে না কেন, তোমায় দিতেই হবে, না দিলে আমি একদিন রাগ করে বাপের বাড়ি চলে যাব, কিন্তু বলে দিলাম। গোপাল খাতা করে সবাই যে এইদিকে মন্ত্রীমশাই গিয়ে ওই স্বর্ণকারের কাছ থেকে একটা নতুন গয়না বানায়। স্বর্ণকারের কাছ থেকে গিয়ে নতুন গয়না বানানোর পরে মন্ত্রী বলতে থাকে, দিলে তো আমার 50 মোহর পুরো সর্বনাশ করে, সবসময় তোমাদের গয়না চাই, কত এদিক ওদিক করে রাজামশাইয়ের কাছ থেকে লুকিয়ে আমি 50 মোহর নিয়েছিলাম, সেটাও দিলে তো। অমনি গিন্নি আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। তারপর মন্ত্রীর পায়ে হোঁচট খেয়ে ব্যথায় চিৎকার করতে থাকে। মন্ত্রী মশাই ওখান থেকে চলে এসে রাজসভায় এসে পৌঁছায়। রাজসভায় আসতেই মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই একটা নতুন স্বর্ণকারক এসেছে, গিন্নি কি ওই স্বর্ণকারের কাছ থেকে 50 মোহর একটা নতুন গয়না বানিয়ে নিল। যতই বলি যে না গয়না নিও না নিও না, কিছুতেই শুনতে চায় না। উনি বৈদ্যমশাই বলে, হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছিলাম, আমার গিন্নিও বলেছিল যে নতুন এক স্বর্ণকারক এসেছে, ও গয়না নেবে বলে আমাকেও বলেছিল। গোপালও তখন একই কথা বলে যে আমারও গিন্নি বলছিল, কিন্তু আমি কিছুতেই এনে দেব না। এই শুনে রাজামশাই বলে, তাই নতুন স্বর্ণকারক এসেছে, উনি ভালো গয়না বানাচ্ছেন, তাহলে তো একবার গিয়ে দেখে এলেই হয়। তারপর রাজামশাই দুজন প্রহরীকে নিয়ে ওই স্বর্ণকারকের দোকানে যান। সোনার দোকানে গিয়ে বলে, দেখে তো স্বর্ণকারক তুমি কেমন কেমন গয়না বানাচ্ছ। স্বর্ণকারক তখন বলে, এই যে রাজামশাই দেখুন, আমি এইরূপ ধরনের গয়নাগুলো বানাচ্ছি। রাজামশাই দেখে বলে, বাহ বেশ, খুব সুন্দর তো গয়নাগুলো, তাহলে স্বর্ণকারক তুমি আমার জন্য একটা ভালো মুকুট বানিয়ে দিও। তো অমনি স্বর্ণকারক বলে, তাহলে রাজা মশাই আমার বাসায় আর 1 সপ্তাহ পরে আমি সুন্দর করে মুকুট বানিয়ে দিয়ে দেব। তারা বলতে বলতে 1 সপ্তাহ কেটে যায়। এতে গোপাল বাড়ি থেকে আশ্রয় আসার পথে অমনি গিন্নি বলে, তুমি আমায় কিছু সরু সরু কঞ্চি কেটে এনে দাও দেখিনি, ওই চাল কুমড়ার গাছটা মাটিতে নেতে পড়ে আছে, তাকে একটু চালে তুলব। অমনি গোপাল বলে, আমার খেতে কাজ নেই, আমি এখন বনে জঙ্গলে যাব, তোমার জন্য ওই কঞ্চি আনতে। গিন্নি বলে, একটু কঞ্চি আনতে তুমি পারবে না? তুমি কি পারবে শুনি? গোপাল তখন বলে, কঞ্চি আনতে পারবো না, কিন্তু এটা বাঁশ এনে দেবো, সঙ্গে পারলে তুমি চালে উঠে গিয়ে বসো। গিন্নি তো রাগ করে অমনি গোপালকে বকতে থাকে। গোপাল তখন বলে, দূর, আমি আর থাকবো না, বলে ওখান থেকে বেরিয়ে যায়। গিন্নি তো বকতে থাকে। গোপাল তখন বলে, সকাল সকাল ঝগড়াঝাটি আমার একদমই ভালো লাগে না। সকালবেলায় মাথাটা গরম হয়ে গেল, যতদিন গিন্নিকে গয়না না এনে দিচ্ছি, গিন্নি এইরূপ করে আমার সাথে ঝগড়া করতেই থাকবে। তারপর বলতে বলতে গোপাল রাজসভায় গিয়ে পৌঁছায়। রাজসভায় গিয়ে দেখে যে রাজামশাইকে চারিদিকে সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। গোপাল তখন ভাবে যে কি ব্যাপার, রাজামশাই কি এ মাসে বেতনটা দিচ্ছে না, তাই কি সকল রাজামশাইকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর গোপাল গিয়ে দেখে বিশাল বড় একটা সুন্দর স্বর্ণ মুকুট। ওই দেখে গোপাল তখন বলে, ও মা, এত সুন্দর স্বর্ণ মুকুট আপনি রাজামশাই আপনার নিজের জন্য এনেছেন? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ আমি নিজের জন্য আনলাম। মন্ত্রীমশাই তখন বললে, রাজামশাই তার কত স্বর্ণ মুদ্রা লাগলো? রাজামশাই তখন বলে, 500 স্বর্ণ মুদ্রা লেগেছে।
মন্ত্রীমশাই তখন 500 স্বর্ণমুদ্রা লিখেছে। রাজামশাই অমনি গোপাল তখন বলে, রাজামশাই এত বড় একটা মুকুট না আনলেই ভালো হতো, আর এত খরচা করে। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই মুকুট বানাবে সেটাও কি আবার তোমায় জিজ্ঞেস করবে নাকি? গোপাল এমনকি রাজামশাই বলে থাকে যে, গোপাল আমি মুকুট বানাবো তাতেও কি তোমায় জিজ্ঞেস করতে হবে? বৈদ্যমশাই বলে থাকে যে, গোপাল তোমার তুমি অন্য কেউ কোনো কিছু খরচা করলেও তোমার গায়ে লেগে যায়। অমনি গোপাল কিছু না বলে চুপটি করে দাঁড় থাকে। তারপর অমনি রাজামশাই মুকুটটা তুলে মাথায় অমনি বসাতে যখনই যায় তখনই অমনি মুকুটটা এত ভারী যে রাজামশাই তুলে আর মাথায় লাগাতে পারে না। তাও খুব কষ্টে মুকুটটাকে তুলে নিয়ে বসে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের ঘাড় ঘুরে কারোর সাথে কথা বলতে পারে না। অমনি অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকে। গোপাল বলে, রাজামশাই আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলুন। রাজামশাই বলে, আমি কিন্তু কারোর সাথে ঘাড় ঘুরে কথা বলতে চাই না, আমি যেদিকে খুঁজি সেদিকে তাকিয়ে কথা বলতে চাই। তুমি আমার সামনে এসে কথা বলো। রাজামশাই কিছুতেই ধরা দেয় না যে মুকুটটা খুব ভারী, আর মুকুটের জন্য উনি ঘাড় ঘোরাতে পারছে না। তারপর সভা শেষ হয়ে যায়। সভা শেষ হয়ে যাওয়ার পরে রাজা মহাশয় উনি ওনার কক্ষে গিয়ে রানীমাকে বলেন, রানী এই মুকুটটা তো খুব ভারী রানী, কিন্তু আমি তো কিছুতেই এই মুকুটটা খুলতেও চাই না, আর কাউকে বলতেও চাই না যে এই মুকুটের জন্য আমার ঘাড়ে ব্যথা করছে। কি করি বলো রানী? তুমি একটু গরম তেল নিয়ে এসে আমার ঘাড়ে লাগিয়ে দাও তো। তেল লাগানো তো ভালো হবে না রাজামশাই, তাহলে কি বৈদ্যমশাইকে ডাকবো? রাজামশাই বলে, না না, বৈদ্যমশাইকে এমনকি রাজসভার কাউকে জানালে হবে না, তাহলে সবাই জেনে যাবে আমার মুকুটটা খুব ভারী, তাহলে মুকুট বানিয়ে খুব ভুল করেছি। তারপরের দিন রাজামশাই পুনরায় রাজসভায় গিয়ে বসে। রাজসভাতে গিয়ে উনি আর ঘাড় ঘোরাতে পারেন না, এত কষ্টে উনি আর চলতেও ঠিকঠাক পারছেন না, এমনকি হোঁচট খেয়েও পড়ে যাচ্ছিলেন। গোপাল আর সেনাপতি ধরে নেয় রাজামশাইকে। রাজামশাই রাগ করে বলে যে, এখানে সিঁড়িটা যে বানাতে বলেছি বৈদ্যমশাই সকালে বলতে থাকে, কেন রাজামশাই আপনি তো এই সিঁড়িটা বানাতে বলেছিলেন, আর রোজ এই সিঁড়িতেই আপনি রোজ সিংহাসনে গিয়ে বসেন, তখন তো আপনার কোনো সমস্যা হয় না। রাজামশাই আজকে হঠাৎ করে আপনি এইরূপ করে বলছেন যে? রাজামশাই আর কিছু না বলে চুপটি করে রাজ সিংহাসনে বসে। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে অমনি আবার কক্ষে গিয়ে রানীমাকে বলে, কি করে রানী বলো তো, তুমি বৈদ্যমশাইকে একটু জানাও। অমনি বৈদ্যমশাই সে রাজামশাইয়ের জন্য ওষুধ বানাতে থাকে, এমনকি গোপালকেও ডেকে পাঠায়। গোপাল এসে বলে, রাজামশাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, তোমার সাথে একটু কথা আছে। বৈদ্যমশাইকেও একটু বাইরে যেতে বললেন। বৈদ্যমশাই বাইরে যাওয়ার পরে রাজামশাইকে গোপাল বললেন, গোপাল তুমি তো নিশ্চিত বুঝতে পেরেছো যে এই মুকুটের জন্য আমার ঘাড়ে খুব ব্যথা, কিন্তু কি করি বলো? গোপাল তুমি একটা উপায় বের করাও না, তোমার তো মাথায় অনেক বুদ্ধি। আমার এই মুকুটটা নাও, খুলতে হয় আর সঙ্গে ঘাড়েও ব্যথা না হয়, যাতে এইরূপ কোনো বুদ্ধি থাকে তাহলে খুব ভালো হয়। এইভাবে অমনি গোপাল তখন বলে, রাজামশাই তাহলে আমাকে একটা দিন সময় দেন, আমি চিন্তা করে আপনাকে কোনো উপায় বের করে বলবো। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে যে কী করলে হয়। রাজামশাই এদিকে ঘাড়ে ব্যথা, এদিকে আবার মুকুটটা খুলবেন না। অমনি গোপাল চিন্তা করতে থাকে। এদিকে গিন্নিকে দেখে গিন্নি একা একা কঞ্চি কেটে নিয়ে এসে অমনি চাল কুমড়ো গাছটাকে অমনি চালের ওপর তুলে দেয়। গোপাল তখন বলে, ও গিন্নি কী করছো? গিন্নি তখন বলে, এই যে তুমি তো আমায় কঞ্চি কেটে দিলে না, আমি একা একা কঞ্চি কেটে নিয়ে এসে চাল কুমড়ো গাছটাকে চালে তুলে দিয়েছি। গোপাল তখন বলে, বাবা খুব ভালো করেছে, কিন্তু গিন্নি চাল কুমড়ো গাছটাকে চালে তুলতে হয় কেন, আর ওটাই বা কেন দাঁড়িয়ে থাকতে পারে না? অমনি গিন্নি বলে, ওটা তো খুব নরম, তার জন্য ওর ডগাটা খুব ভারী হয়ে গেলে মাটিতে নেতিয়ে পড়ে যায়, আর ওটাকে সোজা রাখার জন্য ওই কঞ্চিটিকে লাগাতে লাগে। অমনি গোপালের মাথায় বুদ্ধি চলে আসে। গোপাল তখন বলে, হ্যাঁ তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এলো। অমনি গিন্নিকে বলে, গিন্নি তোমার চাল কুমড়ো গাছ আমার মাথায় বুদ্ধি এনে দিয়েছে। তারপর গোপাল কুমোরের কাছে গিয়ে গোপাল বলে, আপনি একটু লোহার পাত তৈরি করে দেবেন, যাতে গলায় হাতে সব কোমরে পরা যায়। অমনি কামার বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বানিয়ে দিচ্ছি। তারপর বানিয়ে দেয়।
ওই বেরিগুলো নিয়ে এসে অমনি রাজামশাইকে বলে, রাজামশাই আপনার এই গলায় হাতে পায়ে এই লোহার বেরিগুলো পড়লে আপনার আর ঘাড়ে ব্যথা করবে না। তারপর ওই লোহার বেরিগুলো রাজামশাইকে পরিয়ে দেয়। রাজামশাইকে জিজ্ঞেস করে, রাজামশাই এবার কি আর আপনার ঘাড়ে ব্যথা করছে? রাজামশাই বলে, না না গোপাল, আমার ঘাড়ে আর ব্যথা করছে না, এবারে আমি ঠিক আছি। তারপরে গোপাল গোপাল বলে, তাহলে রাজামশাই এই খুশিতে আপনি আমায় খাওয়াবেন না? রাজামশাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো গোপাল, চলো। তাহলে উনি গিয়ে রাজামশাই আর গোপাল একসাথে খেতে বসে। রাজামশাই খেতে বসেই অমনি খাওয়া শুরু করে দেয়। তখন খাওয়া শুরু করতে গিয়ে যখন থেকে হাত আর তুলতে পারছে না, বেরির ভারিতে হাত আর তুলতেই পারছেন না, অমনি রাজামশাই বলে, গোপাল আমি তো হাত তুলে খেতে পারছি না, তাহলে কি করে খাবো? গোপাল তখন বলে, রাজামশাই আর তো কোনো উপায় নেই, তাহলে আপনি রানীমাকেই বলুন, রানীমা খাইয়ে দেবে আপনাকে। তারপর রানীমাকে বলে খাইয়ে দেওয়ার জন্য। এদিকে রাজামশাই খেতে বসার আগেই গোপাল খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দেয়, যাতে রাজামশাইয়ের পেটের সমস্যা হয়। এদিকে রাজামশাই খেতে বসে অমনি রাজামশাই রানীমা খাইয়ে দেয়। রাজামশাইকে খাওয়া শেষ হতেই রাজামশাই বলে, আমার পেটটা না কেমন কেমন করছে গো রানী, মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে, আমার মনে হয় বড় বাইরে পেয়ে গেছি। রানীমা আমি একটু বাথরুমে যাব, তাহলে আমি একটু যাই। অমনি রানীমা বলে, হ্যাঁ আপনি ঘুরে আসুন। রাজামশাই বলে, কি করে যাব রানী, আমার তো ঘাড়ে হাতে পায়ে সব বাঁধা, তাহলে কি করে আমি বড় বাইরে করতে যাব? গোপাল তখন বলে, তাহলে চলুন রাজামশাই, আমি ধরে ধরে আপনাকে বসিয়ে দিয়ে আসছি, তারপর নইলে আপনার হয়ে গেলে আপনি আবার আমায় ডাক দেবেন। আপনি রাজামশাই বলে, গোপাল আমি আর পারছি না, আমার খুব বড় বাইরে পেয়েছে, আর এই ঘাড়ে মাথায় এগুলো চাপিয়ে নিয়ে কখনোই সম্ভব নয়, সব খুলে দাও। তখন রাজামশাই গোপালকে বলে, তাহলে রাজামশাই আপনার মাথায় যে স্বর্ণ মুকুট ওটা কি করবেন? রাজামশাই বলে, ওটাও ছুঁড়ে ফেলে দাও, কোনো দরকার নেই, এটার জন্যই আমার এত সমস্যা, আমাকে সইতে হচ্ছে, তাড়াতাড়ি খুলে দাও। অমনি গোপাল সব তাড়াতাড়ি করে ঘাড় থেকে মাথা থেকে সব খুলে দেয়, বাইরে ফেলে দেয়। তারপর রাজামশাই মুকুটটা খুলে বাইরে ফেলে দেয়। তো রাজামশাই ছুটে বড় বাইরে করতে, অমনি রানীমা আর গোপাল হাসাহাসি করে থাকে। রানীমা বলে, বুঝেছি গোপাল, তাই তুমি এই সমস্ত কিছু করেছ, বুঝলাম। অমনি গোপাল বলে, হ্যাঁ রানীমা, এছাড়া উপায় ছিল না। রাজামশাই কিছুতেই মুকুট নামাতেই চাইছিলেন না। তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে স্বর্ণমুদ্রা দেয়, আর ওই খুশিতে গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি তোমার জন্য ওই চাল কুমড়োর গাছ আমার মাথায় বুদ্ধি এনে দিয়েছিল, তা আমি স্বর্ণমুদ্রা পেয়েছি, আর এই স্বর্ণমুদ্রা দিয়ে চলো তোমায় আমি গয়না বানিয়ে দেই। অমনি গিন্নিকে গয়না বানিয়ে দেয়। গিন্নি খুব খুশি হয়ে যায়। তারপর গোপালও চাল কুমড়োর গাছের রক্ষণাবেক্ষণ করতে থাকে, আর চাল কুমড়ো গাছও লাফিয়ে লাফিয়ে বড় হয়ে যায়। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।